আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। তো বীজগাণিতিক রাশি বোঝার জন্য আমাদের কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো চলো আমরা বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করি। তো এখানে প্রথমত হচ্ছে আমাদের চলকটা কি এটা বুঝতে হবে। চলক হচ্ছে অজানা রাশি, যার মান আমরা জানি না, যেটার মান আমরা নির্ণয় করব। আমরা যদি একটা সমীকরণ লিখি, তাহলে এটা লেখা যায় হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। এটা এক্সাম্পল, হ্যাঁ, এক্সাম্পল হিসেবে লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 9, কাজেই এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে √9। সুতরাং এক্স এর মান হবে +-3। একইভাবে যদি আমরা এ কে চলক হিসেবে বিবেচনা করি, তাহলে এটা লেখা যাবে a স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে a ইজ ইকুয়াল টু হয়ে যাবে √4। সুতরাং a সমান সমান হয়ে যাবে +-2। অর্থাৎ এখানে আমরা দুইটা অজানা রাশি নিয়েছি, দুইটা অজানা রাশিতে আমরা দুইটা আলাদা আলাদা মান পেয়েছি। আচ্ছা, তার মানে কি চলকের মান হচ্ছে নির্দিষ্ট নয়, চলকের মান পরিবর্তনশীল, এটা সবসময় মনে রাখবা। তাহলে আশা করি যে চলকের কনসেপ্টটা ক্লিয়ার। এরপরে হচ্ছে আমাদের ধ্রুবক বুঝতে হবে। চলকের পরে হচ্ছে আমাদের ধ্রুবক। আশা করি যে চলকটা বুঝতে পারছো সবাই। এরপরে আমরা ধ্রুবকের কনসেপ্টে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা, ধ্রুবকটা হচ্ছে কি? ধ্রুবক হচ্ছে চলকের ঠিক বিপরীত। চলকের মান যেমন নির্দিষ্ট নয়, ধ্রুবকের মান হচ্ছে নির্দিষ্ট। অর্থাৎ চলকের বিপরীত রাশি হচ্ছে ধ্রুবক। ধ্রুবকের মান নির্দিষ্ট, এটা মাথায় রাখবা যে ধ্রুবকের মান নির্দিষ্ট। অর্থাৎ ধ্রুবকের মান পরিবর্তন হবে না, ধ্রুবকের মান হচ্ছে নির্দিষ্ট। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি, তাহলে এই ধ্রুবক এবং চলক এই বিষয়টা আমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, তো আমরা এক্সাম্পলের মাধ্যমে এখন দেখবো যে ধ্রুবক এবং চলক। আমরা একটা বীজগাণিতিক রাশি লিখি, এটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি। এটা একটা বীজগাণিতিক রাশি। আচ্ছা, এইখানে আমাদের বলা নাই যে চলক কোনটা, যেহেতু নির্দিষ্ট করে বলা নাই যে এখানে চলক কোনটি, তাইলে আমরা বলতে পারি যে এখানে যে কোনো একটা চলক হতে পারে। এখানে এক্স চলক হতে পারে, এখানে ওয়াই চলক হতে পারে, এখানে সি চলক হতে পারে, এখানে যে কোনো পদ চলক হতে পারে। তো কোনটি চলক কোনটি ধ্রুবক এখানে নির্দিষ্ট করে আমরা বলতে পারবো না। তো এটা নির্দিষ্ট করে বলার জন্য হচ্ছে আমাদের যদি বলে দেয় যে 1 নাম্বার এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এখানে যদি আমাদের বলে দেয় যে যেখানে এক্স চলক। আচ্ছা, যেহেতু আমাদের বলে দিছে এখানে এক্স চলক, তাহলে চলক বর্জিত পদ কি আছে এখানে? যেহেতু এক্স চলক, তাহলে এক্স বর্জিত পদ আছে বি ওয়াই প্লাস সি, কাজে এখানে ধ্রুবক হবে বি ওয়াই প্লাস সি। আচ্ছা, এটা হচ্ছে ধ্রুবক আমাদের। হ্যাঁ, আমরা আরেকবার লিখি এটা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। আচ্ছা, এখানে যদি বলে দেয় যেখানে ওয়াই চলক, এখানে চলক হচ্ছে ওয়াই, কাজে এখানে যেহেতু ওয়াই চলক, আমাদের সংজ্ঞা বা আমরা যেটা বুঝছি চলক বর্জিত পদই হচ্ছে ধ্রুবক, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স প্লাস সি এটা হবে ধ্রুবক, কারণ চলক বর্জিত পদই হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এগুলো হচ্ছে ধ্রুবক। একইভাবে আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি, এটা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, যেখানে সি চলক। আচ্ছা, যেহেতু এখানে নির্দিষ্ট করে বলে দিছে যে সি চলক, একইভাবে এখানে চলক বর্জিত পদই হবে ধ্রুবক। তার মানে কি এক্স প্লাস বি ওয়াই এটা হচ্ছে কি আমাদের ধ্রুবক হবে এখানে। এটাকে আমরা ধ্রুবক লিখতে পারি। তো আশা করি যে আমরা চলক এবং ধ্রুবক এই দুইটা পদ ভালোভাবে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এগুলো কেন পড়াচ্ছি একটু পরেই বুঝতে পারবা। তো এখন আমরা যেহেতু চলক এবং ধ্রুবকটা বুঝে গেছি, এরপরে আমরা চলে যাবো বহুপদীতে। বহুপদীটা কি এটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ এটা থেকে আমাদের অনেক প্রশ্ন চলে আসে। বহুপদী, বহুপদীটা হচ্ছে এক বা একাধিক পদ নিয়ে গঠিত বীজগাণিতিক রাশি। অর্থাৎ এক বা একাধিক পদ নিয়ে গঠিত বীজগাণিতিক রাশি হচ্ছে আমাদের বহুপদী। আচ্ছা, তো বহুপদী হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, তার আগে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি। আচ্ছা, 1 নম্বরটা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। 2 নম্বরটা এক্স স্কয়ার প্লাস বি এক্স ইনভার্স 1 প্লাস সি। 3 নম্বরটা এক্স স্কয়ার প্লাস এক্স বাই এক্স কিউব প্লাস সি। আচ্ছা, এখানে আমরা তিনটা বীজগাণিতিক রাশি লিখছি। প্রথমটা হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, পরেরটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস বি এক্স ইনভার্স প্লাস সি। আচ্ছা,
পরেরটা তো তোমরা দেখতেই পাইছো। আচ্ছা, এখানে কোনটা বহুপদী হবে? আমরা যদি দেখতে যাই, এখানে আমরা বলতে পারবো যে এটা একটা বহুপদী, এটা বহুপদী, এটাকে আমরা একটা বহুপদী বলতে পারবো, কিন্তু নিচের দুইটি বহুপদী নয়। আচ্ছা, আমাদের সংজ্ঞা ছিল এক বা একাধিক পদ নিয়ে গঠিত বীজগাণিতিক রাশি হচ্ছে বহুপদী। কাজে আমাদের প্রথমটা বহুপদী হয়েছে, কিন্তু 2 নাম্বারটা 3 নাম্বারটা বহুপদী হয় না। এটা কেন হয় না? তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে বোঝার জন্য বহুপদী হওয়ার জন্য একটা কন্ডিশন আছে। তাহলে বহুপদী হওয়ার কন্ডিশনটা দেখবো আমরা, হ্যাঁ? কন্ডিশন। বহুপদী হতে হলে আমাদের অবশ্যই চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। চলকের পাওয়ার চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হলেই বহুপদী হবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, হ্যাঁ? তাহলে আমরা বহুপদী বলতে পারবো, হতে হবে। অর্থাৎ চলকের পর অঋণাত্মক পূর্ণ সংখ্যা হলেই আমাদের বহুপদী হতে হবে। আচ্ছা, আমরা এখনো অনেকেই জানি না যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি। অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা হচ্ছে বেসিক্যালি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ হতে পারবে না। অখণ্ড সংখ্যাই হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সুতরাং চলকের পর যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলেই কেবল বহুপদী হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো, আমরা যদি এটাকে ভালোভাবে বুঝতে যাই, তাহলে আমাদের প্রথম পদটা ছিল কি? আচ্ছা, এখানে আমাদের চলকের পাওয়ারটা কি? এক্স স্কয়ার প্লাস এক্স ইনভার্স, অর্থাৎ চলকের পাওয়ারটা এখানে যদি আমরা নির্দিষ্ট করে দেখি, তাহলে এখানে আমাদের চলকের পাওয়ারটা ঋণাত্মক, এখানে চলকের পাওয়ারটা ঋণাত্মক -1, কাজে এটা হচ্ছে ঋণাত্মক হওয়া যাবে না, ঋণাত্মক হলে আর বহুপদী হবে না। আচ্ছা, আমরা যদি এইটাকে যদি একটু বিশ্লেষণ করি, তাহলে এটা হয়ে যাবে কি এক্স স্কয়ার প্লাস এক্স ইন্টু, আমরা জানি কি ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়, তাই না? যেহেতু এক্স এর সাথে এক্স কিউবটা ভাগাকারে আছে, এখানে এখানে এক্স এর সাথে এক্স কিউবটা ভাগাকারে আছে, কাজে এটাকে যদি আমরা নির্দিষ্ট করে লিখি, এখানে চলকের পাওয়ার হচ্ছে 1, ভাগের সময় হচ্ছে এটা বিয়োগ হয়ে যাবে, 1 - 3 হয়ে যাবে, প্লাস সি। আর এটাকে যদি আমরা ভালোভাবে লিখি, তাহলে এটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস এক্স ইনভার্স 2 প্লাস সি, অর্থাৎ এখানেও আমাদের চলকের পাওয়ারটা ঋণাত্মক চলে আসে। যেহেতু চলকের পাওয়ারটা ঋণাত্মক চলে আসছে, কাজে এটা বহুপদী হতে পারবে না। কারণ বহুপদী হওয়ার যে কন্ডিশন, চলকের পাওয়ার অঋণাত্মক কোনো সংখ্যা হতে হবে, এই প্রদত্ত রাশিটি এটা মেইনটেইন করে না। তো এটা মেইনটেইন করলেই কেবল বহুপদী হতে পারবে। ঠিক আছে, আশা করি যে এটা এই বিষয়টা আমরা বুঝতে পারছি, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, যেহেতু বহুপদীটা বুঝতে পারছি, এখন বহুপদীর আদর্শ আকারটা বুঝতে হবে আমাদের। এটা আমাদের হচ্ছে ম্যাক্সিমাম সময় এমসিকিউ তে চলে আসে যে নিচের বহুপদীটির আদর্শ আকার কি হবে। তো আদর্শ আকারটা আমাদের বুঝতে হবে প্রথমত। বহুপদীর আদর্শ আকার, এখন আমাদের টপিকস হচ্ছে বহুপদীর আদর্শ আকার। বহুপদীর আদর্শ আকার। আচ্ছা, বহুপদীর আদর্শ আকারটা হচ্ছে কোন বহুপদীকে চলকের পাওয়ারের বড় থেকে ছোট ক্রমে যদি সাজাই, তাহলে বহুপদীর আদর্শ আকার পাওয়া যাবে। অর্থাৎ চলকের পাওয়ারের বড় থেকে ছোট ক্রমটাই হচ্ছে বেসিক্যালি বহুপদীর আদর্শ আকার। ঠিক আছে, তাহলে কোন বহুপদীকে চলকের পাওয়ারের বড় থেকে ছোট ক্রমে সাজালে বহুপদীর আদর্শ আকার পাওয়া যাবে। আকার পাওয়া যাবে। ফর এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পলের সাহায্যে এটা বিশ্লেষণ করবো এখন। আচ্ছা, আমরা একটা বহুপদী লিখতেছি। 5x কিউব।
আচ্ছা, এটা আমরা একটা বহুপদী লিখলাম। তো এই বহুপদীতে বহুপদীর আদর্শ আকার কি হবে? আচ্ছা, এই বহুপদীটিকে যদি আদর্শ আকারে সাজাতে চাই, এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট করে বলে নাই যে এখানে x নাকি y কোনটি চলক। যেহেতু নির্দিষ্ট করে বলে নাই, তাহলে এখানে আমরা ধরে নিব যে x ও y দুইটাই চলক। আচ্ছা, চলক x y হলে চলক x y হলে আদর্শ আকার। আচ্ছা, যেহেতু চলক x y, তাহলে আদর্শ আকারটা হবে কি? চলকের পাওয়ারের বড় থেকে ছোট ক্রম অনুসারে। আচ্ছা, তোমরা এখানে দেখো, যদি লক্ষ্য করো, তাহলে চলক এখানে x হইলেও হইছে, y হইলেও হইছে। তাহলে এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কোনটা হয়? চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে আমাদের 9x টু দি পাওয়ার 6। এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে চলকের সর্বোচ্চ পাওয়ার 9x টু দি পাওয়ার 6। কাজেই প্রথমে আমাদের কি বসবে? 9x টু দি পাওয়ার 6 বসবে। এরপরে সর্বোচ্চ পাওয়ার কোনটি আছে? দেখো, এখানে y টু দি পাওয়ার 5 আছে। আর এখানে আছে কি? x কিউব y স্কয়ার। যেহেতু আমাদের চলক দুইটাই, কাজেই আমরা এখানে পাওয়ার গুলোকে যোগ করব। তাহলে এখানে 5 3 প্লাস 2, আচ্ছা 5 ইনটু x টু দি পাওয়ার 3 y টু দি পাওয়ার 2, এই দুইটা যদি যোগ করি, অর্থাৎ x এর পাওয়ার এবং y এর পাওয়ারকে যদি যোগ করি, এটা 5 হয়ে যায়। আবার এখানে y টু দি পাওয়ার 5 আছে, তো দুইটা পাওয়ারই সেম হয়ে গেছে। কাজেই এখানে আমরা যে কোনো একটিকে নিলেই হয়ে যাবে। আমরা 9, আচ্ছা y টু দি পাওয়ার 5 ও নিতে পারি, অথবা 5x 5 ইনটু x কিউব y স্কয়ার, এটাও নিতে পারি। যে কোনো একটা নিলেই হয়ে যাবে। তাহলে প্রথমটা হচ্ছে আমরা y টু দি পাওয়ার 5 এ নিচ্ছি, হ্যাঁ? তোমরা যদি এই রাশিটা নাও, তাহলেও হয়ে যাবে। প্লাস না, আচ্ছা প্লাস 5x কিউব y স্কয়ার। আচ্ছা, এরপরে সর্বোচ্চ পাওয়ার কোনটা আছে দেখো। এরপরে সর্বোচ্চ পাওয়ার আছে হচ্ছে আমাদের এখানে x স্কয়ার, y স্কয়ার এবং 3xy, তিনটার পাওয়ারই সমান হবে। কারণ x এর পাওয়ার এখানে কিছু নাই, মানে 1 আছে, y এর পাওয়ার এখানে কিছু নাই, মানে 1 আছে। 1 যোগ করলে এখানে 2 হয়ে যায়। কাজেই x স্কয়ার, y স্কয়ার এবং 3xy, তিনটার পাওয়ারই সেম। তোমরা যে কোনো একটা আগে লিখলেই হয়ে যাবে। আমরা এবার লিখছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3xy। এইটা একটা বহুপদীর আদর্শ আকার। এইভাবে যদি মেইনটেইন করো, তাহলে বহুপদীর বেসিক্যালি আদর্শ আকার পাওয়া যায়। এখন আমরা একটা ক্রমে পাইছি যে যখন যখন চলক x y, কিন্তু তোমাদের যদি প্রশ্নে উল্লেখ করা থাকে যে যখন চলক x অথবা যখন চলক y, তখন আদর্শ আকার কি হবে? আচ্ছা, এটা 2 নাম্বার পয়েন্ট, হ্যাঁ? 2 নাম্বার পয়েন্টে চলক x হলে, এখানে আমাদের চলক যদি x হয়, চলক x হলে, অর্থাৎ এখানে আমাদের চলক হচ্ছে x, তাইলে আমাদের বহুপদীর আদর্শ আকার কি? তাহলে x এর পাওয়ারের বড় থেকে ছোট ক্রম অনুসারে আমাদের সাজাতে হবে এটা। তাহলে দেখো, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? 9x টু দি পাওয়ার 6, 9x টু দি পাওয়ার 6 প্লাস এরপরে x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? দেখো, এরপরে x এর সর্বোচ্চ পাওয়ার আছে 5x কিউব। কি আছে? 5x কিউব y স্কয়ার। এরপরে সর্বোচ্চ পাওয়ার কোনটা আছে? x স্কয়ার আছে। আচ্ছা, এরপরে কোনটা আছে? এরপরে আছে আমাদের 3xy। আচ্ছা, তাইলে আমাদের হচ্ছে চলকগুলো চলকের পরের ক্রম অনুসারে সাজানো হয়ে গেছে। এরপরে বাকি যা আছে সব হচ্ছে ধ্রুবক। এর মধ্যে তুমি কোনটা আগে নিবা, কোনটা পরে নিবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখানে যেকোনো একটা আগে নাও, পরে নাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এভাবে আমরা লিখে দিই। বাকি আছে y টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 প্লাস y স্কয়ার, হ্যাঁ? এভাবে লিখে দিই। কাজেই আমাদের এটা বহুপদীর আদর্শ আকার হয়ে গেছে। এখন একইভাবে যদি তোমাদের x চলক না বলে বলতো যে এখানে চলক হচ্ছে y, তাহলে এই বিষয়টা কেমন হইতো? আমরা একটু দেখি যে চলক যখন y হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপর আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এটা 3 নাম্বার। চলক y হলে, এখানে চলক y হলে, অর্থাৎ এখানে চলক হবে y। চলক y হলে তাহলে আমরা কি করব? y এর পাওয়ারের বড় থেকে ছোট ক্রমে সাজাবো। সর্বোচ্চ পাওয়ার আছে কত? y এর y টু দি পাওয়ার 5। আচ্ছা, এরপরে কি আছে আমাদের? এরপরে হচ্ছে আমাদের আছে এখানে, আচ্ছা 5। এখানে আমাদের y স্কয়ার যুক্ত পদ আছে দুইটা। একটা y স্কয়ার, আচ্ছা এখানে 5x স্কয়ার, x কিউব ইনটু y স্কয়ার, দুইটা। এখান থেকে যেকোনো একটা নিলেই হয়ে যাবে। অর্থাৎ এটা হয়ে যাবে y স্কয়ার প্লাস পরে থেকে কি 5x কিউব y স্কয়ার। এরপরে বাকি থাকে কত? প্লাস 3xy। বাকিটা তুমি নিজের মতো করে লিখে নাও। যেকোনো একটা আগে লিখলেই হয়ে যাবে। x স্কয়ার প্লাস 9x টু দি পাওয়ার 6। তাহলে এইটা হচ্ছে বহুপদীর আদর্শ আকার। আশা করি যে এই বিষয়টা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে বহুপদীর আদর্শ আকার পেয়ে গেছি, তাই না? তাহলে বহুপদী কাকে বলে, বহুপদীর আদর্শ আকার, এগুলো আমরা এখন দেখেই চিনতে পারবো। আশা করি এই টপিকসে আর কারো প্রবলেম হবে না।